খাতা হবে ওই যে দিস্তা খাতাগুলো আছে না, দিস্তা খাতা এই স্কেল টানা খাতা অ্যাকাউন্ট থেকে চলবে না, একদম ফ্রেশ করা বই আর এটাও স্কেল আছে কি, স্কেল পেন্সিল ক্যালকুলেটর, আচ্ছা ওটা না হলেও চলবে, এটুকু শুরু করি আপাতত। আজকে হচ্ছে তোমার অ্যাকাউন্টিং এর জার্নালের হাতে ঘড়ি। হাতে ঘড়ি বলতে জাবেদা কিভাবে দেয় হাঁটা শিখতে, শিশু বাচ্চা যেরকম হাঁটা শেখে প্রথমে, তো অ্যাকাউন্টিং এ হচ্ছে তুমি শিশু বাচ্চা সবেমাত্র শুরু করছো, তোমার হাঁটাটা শুরু হবে কি জাবেদা শেখার মাধ্যমে। জাবেদা শেখাটা যে বলছিলাম কৌশল, কৌশলটা দুইটা ভাবে শেখা যায়, একটা সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতি, যেটাকে বলতেছি ইকুয়েশন মেথড বা মডেল মেথড। আর ট্রেডিশনাল মেথড যেটা, সেটা ব্রিটিশদের আবিষ্কার, তো ওটা এখন কম চলে, ওটা পরে শিখি। আগে আমরা যেটা আধুনিক পদ্ধতিতে বর্তমানে যেটা চলতেছে সেটা শিখবো, সেটা হচ্ছে মডার্ন মেথড অথবা ইকুয়েশন। ইকুয়েশন, ইকুয়েশন মানে সমীকরণ, সেটা তো সবাই জানি আমরা, তাই না? এই সমীকরণটা হচ্ছে কি ভাবে সৃষ্টি হয়েছে, অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস অনার্সিটি। এই তিনটে শব্দ আগে তোমাকে আমি একটু ব্যাখ্যা করে বুঝাই। অ্যাসেট কি, অ্যাসেটের বাংলা হচ্ছে সম্পদ, এটা তো ছোটবেলা থেকে সবাই আমরা জানি, খুব পরিচিত শব্দ না আমাদের। এই যে অমুক ধনী, অমুক গরিব, অমুক এত অর্থশালী, সম্পদশালী, নানান বিষয় নিয়ে। তারপরে আমরা মানুষের জীবনের সার্থকতা অনেক সময় আমরা মূল্যায়ন করি অর্থ দ্বারা বা সম্পদ দ্বারা। তুমি জন্মগ্রহণ করছো কিভাবে আর মৃত্যুবরণের সময় তুমি কত অ্যাসেট রেখে গেলে, তার উপরে তোমার সফলতা নির্ণয়। এটা আপেক্ষিক দৃষ্টিতে আমাদের সমাজে করে, কিন্তু আসলে এটা মূল্যায়নের সঠিক পন্থা না, সেটা আমরা জানি। কিন্তু তারপরে সমাজের সবাই কি করে, ওই বেচারা মারা গেলে, এত ধনী ধনী লোক মারা গেলে তার মূল্যায়ন আলাদা, গরিব মানুষ মারা গেলে তার মূল্যায়ন আলাদা, তাই না? তাহলে এই সম্পদ কি কি জিনিসগুলো সম্পদ হতে পারে, তোমার নগদ টাকা, তোমার জমি জমা, তোমার স্বর্ণ অলংকার, তারপরে তোমার ব্যাংকে জমানো টাকা, এগুলো সবই কি সম্পদ। তোমার ফার্ম আছে, গবাদি পশু আছে, শেয়ার বাজারে বিনিয়োগ আছে, এগুলো সবই কি তোমার সম্পদ। তো মানুষ কিন্তু আপেক্ষিক ভাবে বা সাধারণ দৃষ্টিতে যে কোনো মানুষের দিকে তাকালে প্রথমে তার সম্পদগুলো হিসাব করে, এবং মানুষও তার সম্পদ প্রকাশ করতে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে। অনেকে দেখবে আমার এত সম্পদ আছে, গাড়ি আছে, এগুলো শো অফ করতে পছন্দ করে, কিন্তু অন্যদিকে দায়টা যে আছে এটা শো অফ করতে পছন্দ করে না। তার মানে তুমি ধরো তোমার বাবার কথাই বলি, তোমার বাবার সম্পদ এখন সে করতেছে, আপনি 10 বিঘা জমি রেখে গেছে, ব্যাংকে এতগুলো টাকা রেখে গেছে, সে পেনশনের টাকা এত পাবে, সব মিলায় তার 30 লক্ষ টাকা, তো বা 50 লক্ষ টাকা, তুমি খুশি হলে যে 50 লক্ষ টাকা আছে। কিন্তু ওই যে যে কোনো ব্যক্তি মারা গেলে তার সন্তানরা ওই কফিনের সামনে বা দাঁড়ায় যে বলে, আমার বাবার কাছ থেকে যদি কেউ কোনো টাকা পয়সা পেয়ে থাকেন তাহলে সেগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা পরিশোধ করব। এই যে বাইরের মানুষ যদি পেয়ে থাকে, কথাটা আমরা বললাম, সেটাই কি দায়। অর্থাৎ ওই বেচারা হয়তো কোনো দোকান থেকে বাকি নিছে, 2000 টাকা পায়, সেটা তার দায়। কোনো ব্যাংকে থেকে লোন নিছে, সেটা তার দায়। অর্থাৎ এক কথা, তার কাছে যে সম্পদগুলো তার দখলে ছিল, সেই দখলে থাকা সম্পত্তির মধ্যে অন্য কেউ যদি দাবিদার থাকে, তো যখন তুমি কোনো দোকান থেকে পণ্য বাকি নিয়ে আসবে, সেই দোকানদার এসে বলবে না আমি তার কাছে 5000 টাকা পাই, এই যে বাইরে একজন দাবিদার আসবে। কোনো এনজিও থেকে লোন আসলে এনজিওর লোক দৌড়ায় আসবে, অমুক ভাইয়ের কাছে আমরা 5000 কি 50,000 কি 5 লক্ষ টাকা পাই, তারা দৌড়ে আসবে না? অর্থাৎ যারা পায় তারা কিন্তু অবশ্যই দৌড়ে আসবে। এখন দুই একজন কেমন ছেড়ে দিতে পারে,
অতি কাছের বন্ধু বান্ধব হয়তো 500 1000 বা 2-4000 ধার নিছে, তখন চিন্তা করতেছো আমার ভালো বন্ধু ছিল, থাক ওর সন্তানদের কাছে গিয়ে আমি এই 2000 টাকার দাবি নাই করলাম, সে মন থেকে ছেড়ে দিচ্ছে, সেটা আলাদা বিষয়। তার মানে একজন ব্যক্তির যত সম্পদ থাকে তার থেকে বাইরের মানুষের যে দাবি বা বাইরের মানুষের কাছে যে সে ঋণী আছে সেটাকে বলা হয় লায়াবিলিটিস, এটা বাংলা নাম দায়। এই লায়াবিলিটিসটা বাদ দিয়ে বাদ বাকি যতটুকু থাকে সেটাই হলো সে নিজে মালিক। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, স্টিল কার্ড এটা সেট করছি একটু রেকর্ড করার জন্য, মানে একসাথে দুই কাজ, যাতে আমার ওই খাটনিটা কম হয়, পরবর্তীতে রেকর্ড না হয়। অনলাইনে পড়াচ্ছেন নাকি? হ্যাঁ রেকর্ড করে রাখছেন? হ্যাঁ, রেকর্ড করে রাখছি। তো তাহলে এখানে দেখো, অ্যাসেট থেকে যত অ্যাসেট আছে তার থেকে বাইরের মানুষের যা দাবি সেটা বাদ দিলে যা থাকলো সেইটা তার অংশ। তো নিজের অংশ যেটা সেটাকেই বলা হয় অনার সিকিউরিটি। এটা ইংরেজি নাম অনার সিকিউরিটি, বাংলা হচ্ছে মালিকানা সত্ত্ব। তার মানে তোমার কতটুকু সত্ত্ব সেটাকে বলা হচ্ছে মালিকানা সত্ত্ব। এখন পৃথিবীতে একদম যে গরিব সে থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে বড় যে ধনী সে এবং ছোট বড় যত ব্যবসা প্রতিষ্ঠান সবার ক্ষেত্রে এর বাইরে কেউ না, এর বাইরে যাবেই না, সম্ভব না। যেমন 2 আর 2 যোগ করলে 4 হয়, এর বাইরে কি অন্য কিছু হওয়ার সুযোগ আছে? তাহলে একজন ব্যক্তির মোট যত সম্পদ তার থেকে বাইরের যা দাবি সেটা বাদ দিলে বাদ বাকি টুকুর মালিকানা সত্ত্ব। এই সমীকরণ মিলবে না মেলার কোনো কাজ নেই। উদাহরণস্বরূপ আমি বললাম, ধরো তোমার 4 লক্ষ টাকা অ্যাসেট আছে একজন ব্যক্তি, তার দায় আছে কত? 1 লক্ষ। তাহলে অবশ্যই আমার মালিকানা সত্ত্ব কত হবে? 3 লক্ষ টাকা। এই যে একদম সহজ হিসাব। এর বাইরে এখন এই জায়গায় আমি নিজেও যদি অন্য কিছু বসাই সেটা তোমাকে ভুল ধরতে হবে, স্যার এটা ভুল হলো। কারণ এই যে মাঝখানে আমি ইকুয়াল চিহ্ন দিয়েছি, তার মানে এই পাশ সমান সমান এই পাশ হতেই হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন 4 লক্ষ টাকা সম্পদ আছে মোট, কোনো ব্যক্তির কোনো দায় মানে দায় নাই, বা বইয়ের কোনো বাইরের কোনো ব্যক্তি এসে কোনো কিছু দাবি করতেছে, দাবি না করলে তখন কি হবে? মালিকানা সত্ত্ব জিরো। মানে এই বেচারার কাছে বাইরের কেউ 1 টাকাও পায় না, সে কারো কাছে কোনো ঋণ করে না, তখন তার পুরোটাই কি মালিকানা সত্ত্ব। এই 4 লাখ মালিকানা, বুঝতে পারছো? তার মানে এই সম্পদ থেকে মালিকানা সত্ত্ব কখনোই বেশি হতে পারবে না, হয় এর সমান অথবা তার কম। কম কখন হবে? যখন দায় থাকবে। হ্যাঁ, এখন এই সমীকরণটা থেকে তোমাদের পার্ট এ তে 1 মার্কসের পাবে এবং পার্ট বি তে 4 মার্কসের একটা অঙ্ক পাবে। কিভাবে পাবে? তোমাকে বছরের শুরুর সম্পদ দেওয়া থাকবে, বছরের শুরুর দায় দেওয়া আছে, মালিকানা সত্ত্ব দেওয়া আছে। তো এখানে একটা হট ছিল দেওয়া আছে, তাহলে কে না পারবে? ক্লাস 2 এর ছেলেপেলেকে কোন বুঝাই দিলে পারবে না। ধরো একটা কোশ্চেন দেওয়া আছে, এখানে 4 লাখ, এখানে বললো 2 লাখ, এখানে হট ছিল দিয়ে দেওয়া আছে, তাহলে মালিকানা সত্ত্ব কত হবে? 2 লাখ। এটা বের করে দিলে বলে একটা মার্ক। এখন সমস্যাটিকে কোথায় দাঁড়ায়? এইটুকু তথ্য দিয়ে প্রথম বছরের শুরুর তথ্য দিয়েই থামতে হয় না, কিছু তথ্য দেয় যে এই বছরে মালিকানা সত্ত্ব এত বৃদ্ধি পেল, মানে সারা বছর তো ব্যবসা করবে, এটা তো জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স, তাহলে সারা বছর সে ব্যবসা করবে, ব্যবসা করলে সম্পদ বাড়তেও পারে কমতেও পারে, তাই না? লাভ লস হবে, এগুলোর ফলে বছরের শেষে পরিবর্তন দেওয়া হয়। তখন অনেক সময় এখান থেকে বের করতে বলতে পারে তোমার বছরের শেষে মুনাফা কত, এই চলতি বছরের মুনাফা কত, লস কত, মালিক উত্তোলন করে নিয়ে গেল কত, এইগুলো। তো এটাকে বলা হয় সমীকরণ বা ইকুয়েশন। এটার একটা বর্ধিত রূপ আছে। বর্ধিত রূপটা কি? দেখো, একটা ব্যবসা প্রতিষ্ঠান সারা বছর যখন ব্যবসা করবে যত প্রকার আয় হবে, আয় হলে কি হবে? মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। আয় হলে ঠিক, ব্যয় হলে কি হবে? মালিকানা সত্ত্ব কমে যাবে। তাহলে বর্ধিত ইকুয়েশনটা আমরা কিভাবে তৈরি করতে পারি? তখন লিখবো অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস অনার সিকিউরিটি। আচ্ছা, এই যে এখানে যে অনার সিকিউরিটি দিলাম, এর সাথে কি কি জিনিস যোগ হতে পারে? এর সাথে যোগ সকল প্রকার, এটা বর্ধিত কিন্তু ইনকাম, আয়। এর সাথে যোগ হবে কি? মালিক যদি অতিরিক্ত বিনিয়োগ করে,
হতে পারে না তুমি ব্যবসা করতেছো, ব্যবসা ভালো চলতেছে, আরো 1 লক্ষ বা 2 লক্ষ টাকা মূলধন হলে ব্যবসায় আরো লাভ করা যাবে। তখন তুমি যদি এরকম স্কোপ থাকে তখন কি করে, বাসায় কারোর কোনো নগদ টাকা থাকলে, অথবা গরু বছর যাই থাক সেটা বিক্রি করে সে নগদ টাকা নিয়ে আসলো, অথবা নিকট আত্মীয়ের কাছ থেকে ধার নিল যে ভাই 2 লাখ টাকা ধার দিয়ে আমার ব্যবসায় লাভ হচ্ছে, এখন কিছু মাল কিনে রাখতে পারলে আমি লাভ করতে পারবো, তোর অলস করেই আছে কি, তখন কাছের মানুষ তো দেয় না। তারপরে মালিক যদি এরকম ভাবে নতুন করে ব্যবসায় টাকা নিয়ে আসে সেটাকে বলা হয় এডিশনাল ক্যাপিটাল, অতিরিক্ত মূলধন নিয়ে আসে। এডিশনাল ক্যাপিটাল যদি নিয়ে আসে তাহলে যোগ হচ্ছে। এখন দেখো তো, ইনকাম হলে যদি মূল মালিকানা সত্ত্ব সব বেড়ে যায়, এবার একটা ব্যবসা প্রতিষ্ঠানে কি শুধু আয় হয়, ব্যয় না করলে কোনোদিনও কিন্তু আয় হয় না। তুমি একটা ফসল থেকে জমি, মানে জমি থেকে ফসল পেতে চাইতেছো, ফসল পাইলে তো আয়, কিন্তু ফসলটা পাওয়ার আগে দেখো তো আগে কিন্তু তোমাকে ব্যয় করতে হবে। জমিতে চাষ দাও, সার দাও, কীটনাশক দাও, বীজ লাগাও, পরিচর্যা করো, এগুলো না করলে কি ফসল পাওয়া যাবে? তাহলে আগে কিন্তু ব্যয়, তার মানে ব্যয় করলে কিন্তু কমে যাচ্ছে, তাহলে আমরা সেটা লিখবো এক্সপেন্সিভ। এরপরে কি, মালিক যদি উত্তোলন করে নিয়ে যায়, এই যে যেরকম এডিশনাল ক্যাপিটাল নিয়ে আসে, যে কোনো ব্যক্তি ব্যবসা করে কিসের উদ্দেশ্যে, ব্যবসা করে তার জীবিকা নির্বাহের উদ্দেশ্যে, যে ব্যবসা করে লাভ করবো, লাভের কিছু টাকা দিয়ে আমার সংসার চলবে, জীবন চলবে। তার মানে কোনোদিনই কিন্তু কোনো ব্যবসায় শুধু মালিক যে ইনভেস্টই করবে তা কিন্তু, ইনভেস্ট করবে, সেখান থেকে প্রফিট গেইন করবে এবং সেই প্রফিটে সে তার জীবন নির্বাহ করবে। এখন যা প্রফিট করলো তার পুরোটাই যদি সে নিয়ে গিয়ে জীবন নির্বাহ করে, তাহলে কি ব্যবসা প্রতিষ্ঠান টিকে থাকবে? তার মানে আমরা যদি স্বাস্থ্যের কথা চিন্তা করি, মালিকের স্বাস্থ্য আর ব্যবসায়ের স্বাস্থ্য, তাহলে ব্যবসা থেকে যে প্রফিটটা হবে দুজনের স্বাস্থ্য ঠিক রাখতে হবে। অনেকে আছে কৃপণ, কেমন কৃপণ, শুধু ব্যবসা বড় করতে চায়, অনেকে আছে এরকম আমার ব্যবসা বড় হবে সাইকোলজি, তাহলে যা লাভ করতেছে সব রিইনভেস্ট করতেছে ব্যবসায়। এদিকে সে কি করে, বাসায় বাজার নাই, তোমার ভালো কিছু কেনাকাটা নাই, সে কোন রকমের কিছু খেয়ে দিয়ে জীবন যাপন করে, তাহলে সে কি হয়ে যাবে, রোগা পাতলা। অন্যদিকে কার হবে, ব্যবসায় স্বাস্থ্য অনেক ভালো হবে, ব্যবসা বড় হবে। কিন্তু বাস্তবে কি, ব্যবসা করতেছি কিসের জন্য, নিজের জন্যই তো। তারপরে নিজেকেও বাঁচতে হবে, ব্যবসাকেও বাঁচতে হবে। আবার কিছু ব্যক্তি আছে যারা ব্যবসা দূরে রাখ, আগে নিজে খেয়ে দিয়ে বাঁচে, তাও তো তাদের বেলায় কি হয়ে যায়, ব্যবসা চালান সব খেয়ে খেয়ে দিয়ে পরবর্তীতে দেখে ব্যবসা হওয়া অবস্থা খারাপ। তার মানে কি, বেজে কবর হয়ে গেল না? তাহলে আদর্শ মাপ হচ্ছে প্রফিটটা যে আসবে, প্রফিটটা এমন ভাবে বন্টন করা যাতে আমি নিজেও বাঁচি, ব্যবসাও বাঁচি। তার মানে সবই যদি আমরা উত্তোলন করে নেই সেটাও ব্যবসায়ের জন্য ক্ষতি, আবার সবই যদি ব্যবসায় রেখে দেই তাহলে মালিকের জন্য ক্ষতি। মালিকই না বাঁচলে ব্যবসা দিয়ে কি হবে, ব্যবসা তো করতেছি মালিকের জন্য, তার মানে দুজনকেই বাঁচতে হবে। তার মানে মালিক যে প্রফিট করে বা ব্যবসায় যে সারা বছর ধরে যে আয়টা করে তাকে একটা সুষমভাবে বন্টন করে কি করবে, কিছু অংশ পুনরায় বিনিয়োগের জন্য রেখে দেবে আর কিছু অংশ উত্তোলন করে দেবে। তাহলে সে যদি উত্তোলন করে নিয়ে যায়, এই মালিকানা সত্ত্ব বাড়বে না কমবে? কমে যাবে। সে যখন টাকা নিয়ে এসে ব্যবসায় দেয় তখন তার মালিকানা সত্ত্ব বাড়ে, এই যে এডিশনাল ক্যাপিটাল বাড়লো, আর এক্সপেন্স হলে কমতেছে, আর উত্তোলন করবে ড্রয়িং, উত্তোলন ইংরেজি উইথড্র বা ড্রয়িং। এইটাকে বলা হয় বর্ধিত হিসাব সমীকরণ। এই সমীকরণটা যদি তুমি মাথায় রাখো, এইটার উপরে ভিত্তি করে পুরো হিসাব বিজ্ঞান আছে। আমাদের বাংলাদেশে যতগুলো বৃক্ষ আছে দেখো, এই বৃক্ষগুলোর মধ্যে সবচেয়ে বড় হয় কোন বৃক্ষটা, মানে সবচেয়ে বড় হয় আকার বাঁশ গাছ থেকে আমি, আরে ওটা বট গাছ। ও বট গাছ দেখেনি কখনো? হ্যাঁ। তাহলে আমাদের এই বাংলাদেশের আবহাওয়ায় দেখো বট গাছটা সবচেয়ে বড় হয়, কিন্তু বীজ যদি কল্পনা করো, মোটামুটি যতগুলো গাছ আমরা চোখে দেখি এগুলোর মধ্যে যে বীজগুলো আছে তার মধ্যে বট গাছের বীজই সবচেয়ে ছোট, ক্ষুদ্র। ওই বট গাছের ফল খেয়ে পাখি অনেক দূরে গিয়ে পায়খানা করে, সেটা থেকে বট গাছ ওইখানে হয়ে যায়। ওটা কিন্তু ছোট, সরিষা দানার চাইতেও ছোট বট গাছের বীজটা, একদম ছোট। সেই ছোট বীজটা কত সুবিশাল একটা বট গাছে পরিণত হয়। তো এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের সেই বীজ। বীজটা ছোট হলেও এর থেকে হিসাব বিজ্ঞানের যত বিস্তার আছে সবকিছু এখান থেকে শুরু। কাজে এই বীজটা তোমার হৃদয়ে বপন করতে হবে, এটা তোমাকে সারা জীবন মাথায় রাখতে হবে, যে
যে অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস অনার সিকিউরিটি, এটা হচ্ছে মেইন সমীকরণ। আর বর্ধিত সমীকরণটা যখন বলবে তখন এই অনার সিকিউরিটির সাথে ইনকাম এবং এডিশনাল ক্যাপিটালটা যোগ হবে আর এক্সপেন্স এবং ড্রয়িংটা বিয়োগ হবে। আচ্ছা, এই বিয়োগ হলে পরে আমরা এটা বর্ধিত হিসাব সমীকরণ পেলাম। এখন আসি আমরা নেক্সট স্টেপে। নেক্সট স্টেপটা হচ্ছে কি, এই হিসাব সমীকরণটাকে ব্যবহার করে কিভাবে আমরা জাবেদা দেওয়া যায়, সেই জাবেদা দেওয়ার পদ্ধতি। জাবেদা দেওয়ার পদ্ধতির সাথে হিসাব করতে গেলে পরে আধুনিক পদ্ধতি হিসাবকে 5টা ভাগে ভাগ করতে হবে। ভাগ 5টা কি কি? এই যে এখানে 3টা নাম লিখছি আমি, এই 3টা মাস্ট থাকবে, এই 3টার সাথে আর 2টা যোগ হবে। এই 3টা নাম কি কি? একটা হলো অ্যাসেট মানে সম্পত্তিবাচক হিসাব, আর একটা হচ্ছে কি লায়াবিলিটিস মানে দায়বাচক হিসাব সব লায়াবিলিটিস, অনার সিকিউরিটি আর একটা কি, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। তাহলে 3টা নাম কি কি পেলাম? একটা সম্পত্তিবাচক হিসাব, একটা দায়বাচক হিসাব আর একটা মালিকানা সত্ত্ব বা মূলধন। আচ্ছা, এর সাথে আর 2টা কমন নাম যুক্ত হবে, যে 2টা নাম আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি, শুনে বুঝে একদম অভ্যস্ত, ঝালাপালা। একটু আইডিয়া করে বলো তো, বলতে পারো না দেখি তোমার মাথায় আসে আর 2টা নাম কি হতে পারে যা হিসাব বিজ্ঞানের সাথে খুব যুক্ত? আয় ব্যয়। আয় ব্যয় শব্দটা ছোটবেলা থেকে আমরা প্রচুর শুনে আসতেছি। হ্যাঁ, বলে না যে শুধু অনেক মানুষ আফসোস করে বলে তুই আয় নাই, শুধু ব্যয় আর ব্যয়, ব্যয় করতে করতে মুই মরে গেলাম। তোমাদের আছে কথা বলে। আচ্ছা, বলে ব্যয় করতে করতে আমি শেষ হয়ে গেলাম। তাহলে আয় ব্যয়, প্রত্যেকটা মানুষেরই আয় ব্যয় কম বেশি থাকবে, হয়তো ব্যালেন্স করা মুশকিল হয়। আয় নাই এরকম মানুষও খুঁজে পাওয়া যাবে না, ব্যয় নাই এরকম মানুষও খুঁজে পাওয়া যাবে না। তার মানে প্রত্যেকটা মানুষেরই কিছু আয় ব্যয় আছে। তাহলে হিসাবকে মোট 5টা ভাগে ভাগ করবো। 5টা ভাগ কিন্তু যার একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনবে তার কিন্তু পড়তে হবে না, মুখস্থ হয়ে যাবে। এই যে আমি অলরেডি বললাম, আশা করি 5টা নাম এখন মনে থাকার কথা। নাম্বার 1 কি? একটা সম্পত্তিবাচক হিসাব, একটা দায়বাচক হিসাব, একটা মালিকানা সত্ত্ব আর আয় আর ব্যয়, এই 5টা। তাহলে সেই 5টা নাম এখন আমরা লিখে ফেলবো ধারাবাহিক। তাহলে 1 নাম্বার নামটা হবে কি? সম্পত্তিবাচক হিসাব। এই 5টা নাম কিন্তু সমীকরণকে বেস করে লিখেছি। সমীকরণ থেকে 3টা আর এই যে বর্ধিত সমীকরণ থেকে 2টা, একটা ইনকাম আর একটা এক্সপেন্স, এই 2টা। তাহলে দেখো 1 নাম্বার অ্যাসেট, 2 নাম্বার লায়াবিলিটিস, এরপরে 3 নাম্বারটা আছে কি আমাদের অনার্স। 4 নাম্বার কি? ওই যে আয় আর ব্যয়, তাহলে ইনকাম। 5 নাম্বার হচ্ছে এক্সপেন্স। এখন হিসাব বিজ্ঞানীদের সবারই একটা নাম, যেরকম আমাদের সন্তান হলে, ভাগ্না ভাগ্নি হলে, ভাস্তা ভাস্তি হলে সবাইকে প্রথম কাছ থেকে একটা নাম দেওয়া না? তো হিসাব বিজ্ঞানের জনক কে? লুকা প্যাসিওলি। তিনি 2 তথা দাখিলা পদ্ধতির জনক। তার সুম্মা ডি অ্যারিথমেটিক প্রপোর্শন এন্ড প্রপোর্শনালিটি গ্রন্থে এই 2 তথা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করতে গিয়ে সে এই হিসাব বিজ্ঞানের বীজ স্থাপন করে গেছে। তো সে একজন গণিতবিদ ছিলেন, সেই হিসাব বিজ্ঞানের জনক বলা হয়েছে তাকে, এই জন্য এই 2 তথা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেন। তো তিনি এদেরকে একটা নাম দিয়ে গেছেন, যেটাকে আমরা বলবো নরমাল ব্যালেন্স বা নরমাল ব্যালেন্স। নরমাল ব্যালেন্স। তো হিসাববিদ আবার এই বিচার করছে কি, ডেবিট আর ক্রেডিট ছাড়া অন্য কোনো কিছু বুঝে না। সে এদের সবাইকে 2টা নামে নামকরণ করছে, ডেবিট আর ক্রেডিট। তো সেই অ্যাসেট এর নরমাল ব্যালেন্স অলওয়েজ হবে কি? ডেবিট। আর দায়ের ক্রেডিট, অনার সিকিউরিটি ক্রেডিট, ইনকাম ক্রেডিট। আর এই যে এক্সপেন্স, এই বেচারা হবে ডেবিট। তাহলে এই 5টা যে জিনিস বা 5টা ভাগে ভাগ করলাম, 5টা ভাগকে আমরা সুন্দর করে নামকরণ দিয়ে দিলাম। 2টা জিনিস হলো ডেবিট, একটা অ্যাসেট আর বাদ বাকিটা হবে কি?
ক্রেডিট, লায়াবিলিটিস ক্রেডিট, অনার সিকিউরিটি ক্রেডিট, ইনকাম ক্রেডিট। এখন দেখো মানুষের জীবন পরিবর্তনশীল, ব্যবসা পরিবর্তনশীল, যাই কিছু পৃথিবীতে আমরা যত কিছু আমরা আমাদের দৃষ্টিগোচর হয় সবই কিন্তু পরিবর্তন হচ্ছে। ঘড়ি কাঁটা পরিবর্তন হচ্ছে, আমার তোমার বয়স পরিবর্তন হচ্ছে, চেহারার আকার আকৃতি পরিবর্তন হচ্ছে। ছিলাম ছোট, সেখান থেকে ধীরে ধীরে বড় হয়ে যুবক, তারপরে একসময় বৃদ্ধ মারা গেল। তো সব জিনিসই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তুমি ছোট একটা গাছ নিয়ে লাগাবা, চারা গাছ, আজ থেকে 6 মাস পর আর ওইরকম থাকবে না, ও বড় হয়ে তোমাকে ফুল দেবে, ফল গাছ হলে ফল দেবে। তো এরকম তার মানে সবকিছু পরিবর্তনশীল। এই পরিবর্তনটা দুই ধরনের। কি পরিবর্তন দুই ধরনের বলো তো দেখি, বলতে পারো না? আইডিয়া করে বলো, পরিবর্তন দুই ধরনের। এ হচ্ছে আকার আকৃতি পরিবর্তন দুই ধরনের, একটা নেগেটিভ আর পজিটিভ। হয় নেগেটিভ নয় পজিটিভ। আমরা বলি না ওই ছেলেটা ভালো বা ওই মেয়েটা খারাপ, খারাপ যাকে বলতেছি তাকে নেগেটিভ ভাবে বলতেছি, যে ভালো তাকে পজিটিভ বলতেছি, তাই না? পজিটিভ দিক থেকে বলতেছি। তোমার রেজাল্ট কত ট্রাম যা ছিল তার থেকে এখন রেজাল্ট ভালো হলো না খারাপ হলো, তাহলে তুমি কি হয়ে যাবে? নেগেটিভ না পজিটিভ? যদি ভালো হয় পজিটিভ, আগের থেকে পজিটিভ, এরকম না? কেউ অসুস্থ হলে তার মানে সুস্থ মানুষ অসুস্থ হলো, তার মানে শারীরিক কন্ডিশন নেগেটিভ, খারাপ হলো। আবার অসুস্থ থেকে ভালো হলো, তার মানে কি? পজিটিভ। তার মানে দেখো পরিবর্তন দুই ধরনের। হ্যাঁ, তোমার বাবা মা হয়তো তোমাকে আগে যা ভালোবাসতো তার থেকে এখন আরো বেশি ভালোবাসছে, তার মানে কি? ভালোবাসার পজিটিভ দিকে। আগে অনেক ভালোবাসতো, এখন খাওয়ার সময় ডাক দেয় না, গম্ভীর হয়ে গেছে, তার মানে কোনো কারণে লাগাই দিত। হ্যাঁ, এরকম। তার মানে প্রত্যেকটা মানুষের সম্পর্ক কিন্তু চাই, হয় আরো ভালো হয়, স্টেবল খুব কম থাকে, স্টেবল স্থিতিশীল কম সময় থাকে। তো ঠিক তেমনি ব্যবসা বাণিজ্য যত কিছু দেখো, প্রত্যেকটা ব্যবসায়ী চেষ্টা কি থাকে? আপ্রাণ চেষ্টা থাকে তার ব্যবসাকে ভালো করার। কোনো ব্যক্তি কি ইচ্ছা করে লস দেয়? প্রত্যেকটা উদ্যোক্তাই চায় তার ব্যবসাটা ভালো চলবে, তার জন্য সে তার জ্ঞান, মেধা, পরিশ্রম সবকিছু অ্যাপয়েন্ট করে চেষ্টা করে, তাই করে না? তাহলে এই চেষ্টার ফলে হয় সবাই তো চেষ্টা করতেছে, তো প্রকৃতির নিয়মেই হয় কারো ব্যবসা আরো বাড়বে, নাহলে কমবে। এই জন্যই দেখো অনেকে ব্যবসায় টিকে গেইন করতেছে, আর অনেকে ব্যবসা ক্লোজ করে বন্ধ করে অন্য দিকে যেতে বাধ্য হচ্ছে। তো এই পরিবর্তনটা হবে, হয় বাড়বে নয় কমবে। এই বাড়া কমাটা নির্ভর করে ওই যে লেনদেন বলছিলাম না, লেনদেন, হিসাব বিজ্ঞানে যত প্রকার লেনদেন আছে প্রত্যেকটা লেনদেনের ফলে এদের কারো না কারো পরিবর্তন হবে। খেয়াল করে দেখবেন এই পরিবর্তনটা হবে দুই ধরনের, হয় বাড়বে না হলে কমবে। এই বৃদ্ধিটাকে আমরা প্লাস দ্বারা ইন্ডিকেট করলাম, হ্রাসটাকে মাইনাস। তাহলে এরা সবাই প্লাস মাইনাস প্লাস মাইনাস। এখন দেখো কোনো ব্যক্তি বা কোনো হিসাবের যে খাতগুলো, এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে তার নরমাল ব্যালেন্স যা থাকবে সেটাই। যেমন তোমার 10 টাকা আছে, তোমার সাথে আরো 10 টাকা এসে যুক্ত হবে, তাহলে কি এটা যোগ হবে না? তাহলে এই যোগটা ওদের ব্যালেন্স যদি ডেবিট হয় তাহলে আবার ডেবিট হবে, মানে একই কাজ করা মানে বৃদ্ধি। বুঝতে পারছো? একই কাজ করা মানে বৃদ্ধি করা, আর বিপরীত কাজ করা মানে হ্রাস করা। তার মানে এই যে সম্পদ, সম্পদের নরমাল ব্যালেন্স কি? ডেবিট। তাহলে সম্পদকে যদি আমি বৃদ্ধি পাওয়াতে চাই তাহলে ওকে ডেবিটই করতে হবে। আর কোনো কারণে যদি সম্পদ হ্রাস পায় তাহলে সেই সম্পদটা কি হয়ে যাবে? বিপরীত হবে, মাইনাস হবে। তো মাইনাস হওয়া মানে কি? এখানে বৃদ্ধি পাওয়া মানে ডেবিট, আর হ্রাস পাওয়া মানে ক্রেডিট। তাহলে এটার নরমাল ব্যালেন্স কি? ক্রেডিট না? তাহলে ও কোনো কারণে দায়, এই দায়টা যদি বৃদ্ধি পায় তাহলে সেটা কি হবে? এই যে ভুল করে ফেললাম, ওর নরমাল ব্যালেন্স কি? ক্রেডিট। সেটাই তো বললাম। তাহলে ওর নরমাল ব্যালেন্স এইখানে যেমন হচ্ছে ডেবিটের সঙ্গে হ্যাঁ, সেজন্য ডেবিট, ও যে ডেবিট নরমাল ব্যালেন্স। আর হ্রাস পেলে ওর বিপরীত, ওর বিপরীত কি? এটা যেহেতু ক্রেডিট, তাহলে বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। হ্যাঁ, গুড। এইটাই তো বলতেছিলাম যে যার নরমাল, এই জন্য তোমাকে ফার্স্ট অফ অল মনে রাখতে হবে 5টা ভাগের নাম। কোন ভাগে নরমাল ব্যালেন্স কি?
তারপরে সে বৃদ্ধি পেলে সেইটাই, সেটাই। আর হ্রাস পেলে তার বৃদ্ধি। তাহলে এই যে এখানে যে তোমার ক্রেডিট হলো, এই নরমাল ব্যালেন্স ক্রেডিট, তাহলে বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। ডেবিট। এটা ক্রেডিট আছে, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তাহলে এই যে ব্যয়, ব্যয় নরমাল ব্যালেন্স ডেবিট, ও বৃদ্ধি পেলে কি হবে? এই যে তুমি ধরে ফেলছো। এখন এইটা মুখস্থ বিষয় পরে, এইটা হচ্ছে কি আগে বোঝার বিষয়। বোঝার পরে তুমি এই একই জিনিস দেখে দেখে 5 বার লিখবে, লিখলে দেখবে কি তোমার হ্যাবিটে পরিণত হয়ে গেছে। এবং জাবেদা করার সময় এই শখটা তোমার মাথায় এত স্মুথলি থাকতে হবে যাতে প্রত্যেকটা লেনদেন করার সাথে সাথে এই জিনিসটা তোমার মাথায় থাকে। এইটা অপারেট করেই আমরা জাবেদা দেওয়া শিখব। তো তোমার কাজ হবে কি, এই জিনিসটা দেখে দেখে 10 বার লিখবা। আশা করি বুঝতে তো পারছো, বুঝতে পারছো? এখন দেখে দেখে 10 বার লিখলে তোমার আয়ত্তে চলে আসবে। এখন আমরা যে জাবেদাটা শিখবো, আমি এই শখটা সামনে রাখবো আর প্রত্যেকটা লেনদেন করবো। করার পরে ওই লেনদেনটার সাথে আমি 5টা ভাগের সাথে মিলায়ে জাবেদা দেওয়া শিখব। এভাবে আমি গোটা 50টা দেখাই দেবো, 40-50টা জার্নাল আমি তোমাকে দেখাই দিলাম। তার পরবর্তীতে তুমি ওই 40-50টা জার্নাল প্র্যাকটিস করবে, তার সাথে সাথে নতুন নতুন এন্ট্রি দিয়ে তুমি নিজে বানানোর চেষ্টা করবে। যখন দেখবে যে তোমার কাজটা হচ্ছে এবং বুঝতে পারতেছো, তখন দেখবে কি মজা লাগে। তখন দেখবে কি অ্যাকাউন্টিং করতে বসছো, কখন 4-5 ঘন্টা পার হয়ে গেছে তুমি নিজে বুঝতে পারো। অর্থাৎ পড়ার মধ্যে মজা লাগে। বুঝি ওইটা যদি করতে ওইটা কিন্তু হ্যাঁ, আরো মজা লাগে। আর যখন না বুঝতে তখন বিরক্ত বিরক্ত লাগে। লাগে। তো এইরকম তোমার এই অ্যাকাউন্টিং এর মধ্যে মজাটা যদি তুমি ফার্স্টেই পাইতে পারো, তাহলে দেখবে কি পুরো বিবিএ এর 4 বছর, এমবিএ এর 1 বছর পানির মতো কেটে গেছে তোমার। কারণ যেহেতু একে নিছো সাবজেক্টটা, এর সাথেই তোমাকে 5টা বছর কি সারা জীবন চলতে হবে। এই জ্ঞান দিয়ে তুমি পেশায় নিয়োজিত থাকবা, তারপরে জীবিকা নির্বাহ করবা। তাহলে একে ভালো না বেশি পাই না। এই অ্যাকাউন্টিংটাকে ভালোবেসে শিখতে পারলে দেখবে তুমি ভালো কিছু করতে পারছো এবং তোমার কাছে সহজ লাগে। আর এখন অনেকে আছে, আমি দেখছি গ্রাজুয়েশন লেভেলে এসে যে যে সাবজেক্টটা নেয় সেই সাবজেক্টটা নিয়ে স্যাটিসফাইড না। অনেকে দেখবে অ্যাকাউন্টিং করে দূরে কি সাবজেক্ট নিয়েছে, তার মতো হতভাগা কিছু নেই। সে আর সুখী হতে পারলো? দেখো, জীবনটা একটাই। কোন ব্যক্তি বিয়ে করলো, বিয়ে করার পরে তার স্ত্রীকে নিয়ে যদি তার থাকে, আফসোস থাকে যে না আমি বোধহয় এসে ভালো বউ পাইতাম, কিন্তু উপায় নেই, একে নিয়ে সংসার করতে হবে। ওই বেচারা কি আর জীবনে সুখী হতে পারবে? বাদ বাকি 40 বছর সংসার করুক, 50 বছর সংসার করুক, ও অসুখী থাকে। কাজে আমাদের জীবনের কিন্তু অন্যতম একটা টার্গেট সুখী হওয়া। সুখী যদি হতে চাই, তাহলে আমি যে জিনিসটা পাইছি ওকে নিয়ে সংসার করতে হবে। তাহলে ওর মধ্যে কিভাবে সুখ খুঁজে পাবো আমাকে সেটা চেষ্টা করতে হবে। তাহলে ও আমাকে তখন চিন্তা করতে হবে যে না, ওই আমার জন্য পারফেক্ট, ওকে নিয়ে আমি হ্যাপি আছি। হ্যাপিনেসটা তো আসলে মনের একটা ফিলিংস, আবেগ বা অনুভূতি। কাজে তুমি যদি মনে করো যে না ওকে নিয়ে আমি সুখী, তাহলে তুমি সুখী। আর যদি চিন্তা করো যে ওকে নিয়ে আমি সুখী না, তাহলে তুমি আর সুখী হতে পারবে না, ও যত ভালোই হোক। তাহলে এই যে যে সাবজেক্টই করুক, ওকে মনে করতে হবে যে আমার এই সাবজেক্টটাই আমার জন্য বেস্ট। ওই সাবজেক্টটাকে ভালোবেসে যদি পড়তে পারে, দেখবে ওই সাবজেক্টে সর্বোচ্চ কিছু সে করতে পারছে এবং সে সুখী। তাহলে তুমি যে সাবজেক্টে পড়ো ওই সাবজেক্টটাকে তুমি ছোট করে দেখো বা কঠিন করে দেখো, তাহলে ওর সাথে তোমার সুখের লাইফ হবে। স্বামী স্ত্রী খারাপ হলে নাও অনেক সময় সেপারেট হয়ে যায়, কিন্তু তুমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করছো, পরবর্তীতে আবার এসে তো অন্য সাবজেক্টে অনার্স ভর্তি করতে পারবে না। তার মানে তুমি যতদিন বেঁচে আসো, তোমার ছেলে মেয়ে বলবে যে আমার মা অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স, তার মানে তোমার নামের সাথে কিন্তু আমৃত্যু এই সাবজেক্টটা যুক্ত হয়ে যাবে। তার মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত এই সাবজেক্টের সাথে তোমাকে থাকতে হবে। কাজে ওকে ভালো নাম এসে তো পাই। এখন যে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, অ্যাকাউন্টিং সাবজেক্ট পাইছো, তোমাকে একে ভালোবেসে শিখতে হবে। কাজে ওকে নিয়ে কিভাবে সুখী হওয়া যায় সেই চিন্তা এখন আমরা করি। এখন আসলে আমরা এইটা থেকে কিভাবে জার্নালে পোস্টিং দিব সেটা একটু শিখব। একদম 1 নাম্বার থেকে শুরু করব। এই যে ওরা ডেবিট ক্রেডিট দেখাচ্ছে এখানে, এই যে এটা ট্রেডিশনাল মেথড দেখাচ্ছে, ঠিক আছে? এই যে দেখো আধুনিক পদ্ধতি, অ্যাসেট, এক্সপেন্স, লায়াবিলিটিস, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ইনকাম।
ওরা যেভাবে দিচ্ছে এভাবে শেখার দরকার নেই, আমি যে সিরিয়ালে দিচ্ছি এভাবে দিবো। আমার এই সিরিয়ালটা মেনটেন করলে তুমি একটু সহজে শিখতে পারবে। জাবেদার ঘর টানানো তোমাকে শিখাই। নেক্সট দিন ওই দিস্তা খাতা কিনে সেলাই করে দেবো, মানে সম্পূর্ণ ফ্রেশ সাদা খাতা কিনবে, হ্যাঁ। জাবেদার ঘরটা কিভাবে টানবে একটু দেখো। সবার প্রথমে এভাবে ডাবল দুটো টানবে, দেওয়ার পরে এখানে এতটুকু একটা ঘর টানবে, দেওয়ার পরে এই দিকে সোজা একটা স্কেল ধরবা, একটা স্কেল ধরে এতটুকু জায়গা এখানে ডেবিট ক্রেডিটের দুটো ঘর, এখানে এই মাঝের দাগটা সেগুলো গোল করে দিতে পারো। ডেবিট ক্রেডিট এখানে দিবা, খতিয়ান পিস্টারের জন্য একটা ঘর। এখানে সবার প্রথমে এখানে লিখবো আমরা ডেট, এখানে লিখবে অ্যাকাউন্টস টাইটেল বা পার্টিকুলার্স। অ্যাকাউন্টস টাইটেল বা পার্টিকুলার্স দুটো মানে হচ্ছে বিবরণ বাংলা। অ্যাকাউন্টস টাইটেলের বাংলা হচ্ছে হিসাব শিরোনাম, আর পার্টিকুলার্স এর মানে হচ্ছে বিবরণ। বাংলায় যে যেটা লেখে ইংরেজিতে যে কোনো একটা লিখবা। এটা লেজার রেজিস্টার, এখানে ডেবিট, আর এখানে আমি টাকা লিখব, কারণ আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের মুদ্রার নাম কি টাকা, এবং মুদ্রার সংক্ষিপ্ত চিহ্ন কিন্তু কি। ইন্ডিয়াতে যারা বসবাস করে ওদের মুদ্রার নাম কি? ওদের হচ্ছে রুপি। রুপি। রুপির একটা চিহ্ন আছে। আমেরিকান ডলার, ডলারের একটা চিহ্ন আছে। তো যদি তুমি আমেরিকায় বসে হিসাব করতে ডলারের চিহ্ন দিতে, ইন্ডিয়ায় বসে হিসাব করলে রুপির চিহ্ন দিতে। তো আমরা বাংলাদেশে আছি, আমাদের কারেন্সি হচ্ছে কি টাকা, টাকা চিহ্ন। আর ডেটের ঘরের মধ্যে আমি আবার এভাবে সাব কলামে দুটো ভাগ করার কারণে এখানে পুরো সালটা লিখবো, এখানে মাসের নাম লিখবো, এখানে তারিখ লিখবো, তাহলে বিষয়টা সেপারেট হয়ে যাবে সুন্দর। এই যে আমাদের এখানে একটা অঙ্ক 4 নম্বরে দেখো, এখানে বলছে কি মিস্টার দেবু engaged in the following activities in establishing his photography studio, Deep Studio। তার মানে এই বেচারা একটা ব্যবসা প্রতিষ্ঠান খুললো, ব্যবসা প্রতিষ্ঠানটার নাম কি দীপ স্টুডিও। হ্যাঁ, এই যে আমরা বিভিন্ন পাসপোর্ট সাইজের ছবি টবি উঠাতে যাই না, উঠাইতে গেলে আমাদের কি করতে হয়, সেখানে যাই, তারা সুন্দর করে ছবি উঠাই আমাদের দেয়, তার বিনিময়ে তাদেরকে একটা পেমেন্ট করতে হয়, এটা হচ্ছে তার কি বিজনেস। তাহলে এই বেচারাও সে একটা ব্যবসা শুরু করলো। এই ব্যবসা শুরু করতে গেলে কি কি জিনিস লাগে বলো তো? একটা স্টুডিও দিতে গেলে ক্যামেরাম্যান, এরপরে ছবিটা সুন্দর আসবে তার জন্য লাইটিং সিস্টেম, এবং ছবিটা প্রিন্ট করার জন্য প্রিন্টার লাগে, কম্পিউটার লাগে, ল্যাব প্রিন্ট করতে গেলে তার জন্য ল্যাব প্রিন্টের আলাদা উপকরণ লাগে, এই সমস্ত ফটোগ্রাফি ইকুইপমেন্ট তার লাগে। তাহলে সে যদি স্টুডিও দিতে যায় প্রথমেই তাকে এগুলো কি মাথায় রেখে সেইভাবে ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে, এই ক্যাপিটালটা তো সেই নিয়ে আসবে। তার মানে যে কোনো বিজনেস শুরু করতে গেলে মালিকের প্রথম কাজটা হচ্ছে কি মূলধন সংগ্রহ করে নিয়ে আসা। তো সেটাই সে বলছে ডিউরিং দ্য মান্থ জানুয়ারি 2013। তাহলে 2013 সাল আমরা এখানে লিখবো, সালের জায়গায় এখানে হচ্ছে কি জানুয়ারি কত তারিখ, 1 তারিখ। এখানে বলছে ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট ইন দ্য নেম অফ ডিপ স্টুডিও। ডিপ স্টুডিও নামে সে একটা ব্যাংক অ্যাকাউন্ট। আর ব্যবসা করতে গেলে এখন আধুনিক যুগে দেখো ব্যাংকিং চ্যানেল ছাড়া লেনদেন করা কিন্তু মোটামুটি অসম্ভব, সকল প্রকার লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়। তাহলে সব ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে সে ডিপোজিট করলো কত, এখানে বলছে স্টুডিও অ্যান্ড ডিপোজিট টাকা 50,000 মানে 50,000 টাকা অফ হিজ পার্সোনাল মানি ইনটু দিস অ্যাকাউন্ট অ্যাজ হিজ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে প্রাথমিক বিনিয়োগ। এখানকার মূল কথাটা দাঁড়াচ্ছে কি, এই বেচারা
একটি ব্যাংক হিসাব খোলা হলো এবং মালিক তার ব্যক্তিগত অর্থ হতে 50,000 টাকা মূলধন হিসাবে নিয়ে আসলো। তো মূলধন হিসাবে সে নগদ টাকা না নিয়ে এসে ব্যাংকে জমার মাধ্যমে করছে। তাহলে এই বেচারা ব্যাংকে 50,000 টাকা আনয়নের মাধ্যমে মূলধন নিয়ে আসলো। এই যে 5টা ভাগ, এই 5টা ভাগের মধ্যে দেখো তো কোন 2টা ভাগের সাথে করতেছে হিসাবটা আগে সেটা ফাইন্ড আউট করো। ব্যবসায়ী সে যদি নগদ টাকা নিয়ে আসে, নগদ টাকা যদি ব্যাংকে রাখে, ব্যাংকে জমা, এটা কি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় না ব্যয়? সম্পদ। গুড। এই তো ধরতে পারছো, কঠিন তো কিছু না। তার মানে ব্যাংকে যদি তোমার টাকা থাকে সেটা কি সম্পদ না? তাহলে ব্যবসা ওই মালিক যদি টাকা নিয়ে এসে ব্যবসায় ব্যাংক হিসাবে টাকা জমা দেয়, তাহলে ব্যবসায়ের ব্যাংক হিসাব ভালো না কমবে? ভালো না? ভালো। তাহলে এই যে দেখো বাড়লে কি হয়, ডেবিট। তাহলে এই জায়গায় জাবেদা দিতে গেলে আমরা দিব কি ব্যাংক হিসাব। আবার তুমি অনেক সময় এখানে ক্যাশ হিসাবটাকেও ডেবিট করতে পারো, পরবর্তীতে আবার ব্যাংকে জমা দিতে পারো। কিন্তু এখানে যেহেতু সরাসরি ব্যাংকে জমা দিচ্ছে, আমরা ডাইরেক্ট ব্যাংক হিসাবটা ডেবিট করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে ব্যাংক হিসাব ডেবিট করবো। ক্লিয়ার? জাবেদা দিতে গেলে আমাদের 2টা বাইর করতে হবে, একটা ডেবিট, একটা ক্রেডিট। তাহলে এই জার্নালের ডেবিটটা কি সেটা খুঁজে পেলাম। এখন ক্রেডিটটা কি দেখো, মালিক যখন ব্যবসা প্রতিষ্ঠানে টাকা দেবে, ওই ব্যবসা প্রতিষ্ঠান ক্লোজ করার সময় মালিক কি গিয়ে বলবে না, আরে এই ব্যবসায় আমি 50,000 টাকা মূলধন বাবদ দিছিলাম, সে টাকা আমার কই, তার হিসাব দাও। তাহলে মালিক যা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে দাবি করে সেটা কি মালিকানা সত্ত্ব না? এই যে মালিকানা সত্ত্ব, অনার সিকিউরিটির আরেকটা নাম কি বলছিলাম? ক্যাপিটাল। তাহলে মালিকানা সত্ত্ব সে দাবি করতেছে না, তাহলে এটা নরমাল ব্যালেন্স কি, এটা বাড়লে কি হবে? ক্রেডিট। তাহলে যে জাবেদায় কি হবে আমাদের, ব্যাংক হিসাব ডেবিট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। গুড, হয়ে গেল জানা আছে। এই যে এইভাবে এইটা দেখে দেখে এই এন্ট্রিগুলো করে দিতে হবে। তো এই কাজটা যখন তুমি শিখবা, এটা শেখা মানে কি অ্যাকাউন্টিং এর মূল জিনিসটা শিখে ফেললে তারপরে দৌড়াইতে পারবা। তাহলে যে কোনো বাচ্চা কাছে হোক আগে তো হাঁটা শিখে, তারপরে তো দৌড় দেওয়া শিখে। তো তোমাকে হাঁটা শেখাটা ভালোভাবে শিখতে হবে, তারপরে তুমি দৌড়াবে। আর সিলেবাসটা শেষও হয় ওইভাবে, হাঁটা শিখতে যতক্ষণ সময় লাগে, হাঁটা শিখলে আর দৌড় দিতে শিখতে সময় লাগে। বাচ্চা কাচ্চাদের খেয়াল করে দেখবো 9 মাস লেগে যায় হাঁটা শিখতে, পরে হাঁটা যখন শিখে 2-3 দিন হাঁটার পরে কিন্তু ওদের ধরা যায় না, একদিকে দৌড় দেয়, তার মানে দৌড়ানো শিখে গেছে। তো এই অ্যাকাউন্টিং এর হাঁটাটা শিখলে অন্যান্য চ্যাপ্টার দ্রুত শেষ হবে। তাহলে চলো আমরা এখানে জার্নালটা কি দেবো, এটা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। কত টাকা? এই যে 50। ব্যাস হয়ে গেল, এটা আমাদের প্রথম জার্নাল। ওকে, জীবনের প্রথম জার্নাল দেওয়া শিখতে হবে। প্র্যাকটিস করতে লাগবে না করলে হবে না। হ্যাঁ, এটা তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস তো প্রথম অবস্থায় যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত আগাবে। কোনো কিছু বুঝতে না পারলে আমার কাছ থেকে তুমি আদায় করবে, কিন্তু বোঝার পরে বুঝে নিয়ে রেখে দিলে তো আর হবে না, সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। তুমি সাইকেল চালানো শিখবে, আমি তোমাকে সাইকেল চালানো বারবার দেখাই দিলাম, তুমি দেখলাম মনোযোগ সহকারে দেখলে, কিন্তু নিজে সাইকেলের হ্যান্ডেল না ধরে প্র্যাকটিস করলে না, তাহলে কি আর তুমি কোনোদিন সাইকেলের চালানো শিখবে? তার মানে শেখানো তোমাকে শিখতে হবে। একজন স্যারের কাজটা হচ্ছে দেখায় দেওয়া, দিক নির্দেশনা দেওয়া, উপদেশ দেওয়া, তোমার কিভাবে মনোবল বৃদ্ধি করা যায় সেভাবে আমি তোমাকে ইন্সপায়ার করতে পারি। হয়তো তোমার বোরিং লাগতেছে, আমি কিছু অ্যাডভাইসমূলক কথাবার্তা বলে তোমার মনের স্পিডটা জাগাই দিতে হবে, কিন্তু ওটাকে ফার্স্ট মানে মাঠে গিয়ে ইমপ্লিমেশন তোমাকেই করতে হবে। তোমার এই জন্যই তো শিক্ষা কারোর কাছ থেকে কেউ নিতে পারে না। তোমার অর্জন তোমারই, আমার অর্জন আমারই। আমার অর্জন তুমি নিতে পারবে না, তোমার অর্জন আমি নিতে পারবো না। বাবার জমি জমা আছে, ওরা ভাগ হবে, তুমি যে জ্ঞান অর্জন করবে সেটা তো ভাগ কাউকেই দিতে হবে। এইবারে 1 তারিখ গেল আমাদের, এবার আসে 5 তারিখ। এখানে 5 তারিখে কি বলছে, পারচেজ ফটোগ্রাফি সাপ্লাইজ ফ্রম এবি কোম্পানি এট টোটাল কস্ট অফ টাকা দিয়ে দেয়। ওই যে বললাম ফটোগ্রাফি সাপ্লাইজ বলতে কি কি বোঝায়, এই যে আমরা ছবি যে উঠতে যাই, ছবির ফিল্ম লাগে না, তারপরে যে প্রিন্ট করে ওটা লাগে, কালি লাগে, এগুলো ছাড়া কি একটা ছবি করা সম্ভব? তো সেই ফটোগ্রাফি সাপ্লাই সে কিনলো কত টাকা দিয়ে? 2,000 টাকা দিয়ে। কার কাছ থেকে কিনছে? এবি কোম্পানি। তো কেনা যায় দুই ভাবে,
একটা কিভাবে, তুমি একটা দোকানে গেলা কিনতে, দাম কত 500 টাকা, পকেট থেকে সুন্দর করে 500 টাকা বের করে দিয়ে কিনে নিয়ে গেলা, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি কি, সে হয়তো তোমার সুপরিচিত, আজকে দিব না, আমি কয়টা দিন পরে টাকা দিব, নিয়ে নিলাম, তাহলে সেটাকে কি বলে, বাকি। তার মানে ক্রয় করা যায় দুটো উপায়, একটা নগদ ক্রয় করা যায় আর একটা বাকি। তাহলে এইখানে যখন কোনো প্রতিষ্ঠানের নাম বলে দেওয়া থাকবে, যে অমুকের কাছ থেকে আমরা কিনছি, নগদ টাকা উল্লেখ থাকবে না, ক্যাশ উল্লেখ থাকবে না, তখন আমরা ধরে নেব সেটা বাকিতে ক্রয় করেছি। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের পারচেজ ফটোগ্রাফি সাপ্লাইজ ফ্রম এবি কোম্পানি এট এ টোটাল টাকা, টোটাল কস্ট অফ টাকা কত, 2000। দ্য বিজনেস পেইড টাকা 1500 ইন ক্যাশ এন্ড দ্য ব্যালেন্স ইজ অন অ্যাকাউন্ট। এইবার এসে পরে বললো যে 2000 এর মধ্যে 1500 টাকা ক্যাশ দেওয়া হয়েছে আর 500 টাকা বাকি রাখা হয়েছে। কিন্তু 500 টাকা বাকি রাখি আর যাই রাখি, আমরা ফটোগ্রাফি সাপ্লাইসে কিনলাম, এই ফটোগ্রাফি সাপ্লাইসটা আমাদের কি, এটা একটা সম্পদ নাকি ব্যয়, তাই বলো তো? সাপ্লাইসকে আমরা শুরুতেই দুই ভাবে দেখাতে পারি, সম্পদও দেখাতে পারি, খরচও দেখাতে পারি। কিভাবে, তা তোমাকে একটা উদাহরণ দিই। তুমি ধরো আজকে গিয়ে এক দিন কাগজ কিনলাম, যে আমার তো অঙ্ক করতে লাগবে, পড়াশোনা করতে লাগবে, তো বিবিএ ফার্স্ট ইয়ারের জন্য তুমি একবারে 2-3 দিন কাগজ কিনে নিয়ে বাসায় রাখলাম। এই 3 দিন কাগজের দাম হয়তো সাপোজ ধরো 3000 টাকা নেবে। এই 3000 টাকা কি আজকেই খরচ না, পুরো 1 বছর খরচ। তার মানে পুরো 1 বছরের খরচ, এই কাগজটা কিন্তু তোমার একটা সম্পদ। এই সম্পদ থেকে আস্তে আস্তে করে নিয়ে লিখে শেষ করতেছো, আস্তে আস্তে খরচ হয়ে যাচ্ছে। তাহলে এটা দুই পলিসিতে ধরা যায়। শুরুতেই তুমি এটাকে সম্পদ দেখাইতে পারো, আবার চিন্তা করতে পারো একদিন আগে হোক পরে হোক এটা তো খরচই হবে, শুরুতেই খরচ দেখাই, আমি তখন সাপ্লাইস এক্সপেন্সও লিখতে পারো। সেটা ডিপেন্ড করে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মন মানসিকতার উপরে, নীতির উপরে, রীতির উপরে। তো আমরা এটাকে শুরুতে সম্পদও দেখাতে পারি, ব্যয় দেখাতে পারি। যদি ব্যয় দেখাই তাহলে লিখবো সাপ্লাইস এক্সপেন্স, আর যদি সম্পদ দেখাই শুধু সাপ্লাইস। এই সাপ্লাইস ইংরেজি শব্দের বাংলা হচ্ছে মণিহারি বা সরবরাহ, এগুলো নাম। আর এই ইংরেজি নামের বেশ কয়েকটা সমর্থক শব্দ আছে, সেটা কি সাপ্লাইস, স্টেশনারি, দুটো কিন্তু সমর্থক শব্দ। স্টেশনারিও থাকতে পারে কোথাও, কোথাও সাপ্লাইস থাকতে পারে। তাহলে আমরা এখানে লিখবো ফটোগ্রাফি সাপ্লাইস 5 তারিখ। এই ফটোগ্রাফি সাপ্লাইসটাকে যদি সম্পদ হিসেবে ধরি, তাহলে এটা সম্পদ বাড়লে কি হয়, ডেবিট হয়। তাহলে এই যে আমরা লিখবো সাপ্লাইস, সাপ্লাইস অ্যাকাউন্ট। এখন দেখো আমরা নগদে দিছি কত টাকা, সাপ্লাইসে কিনলাম কত টাকা, 2000 টাকা, নগদ দিলাম কত, তাহলে নগদ টাকা কি একটা সম্পদ না? কাউকে যদি দিয়ে দাও বাড়ে না কমে? আমি যদি দেই হ্যাঁ, তাহলে তো আমার কমবে। হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠানের কমবে। তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানের কমে গেলে কি হয়, ডেবিট না ক্রেডিট হয়ে যাবে। তাহলে এই জায়গায় ক্যাশটা সুন্দর করে হবে ক্রেডিট, কত টাকা, 1500। তো দেখো আমাদের ডেবিট হয়েছে কত, 2000, ক্রেডিট হয়েছে কত, 1500। ডেবিট ক্রেডিট তো মিলতে হবে, তার মানে ক্রেডিটে আরো 500 বসবে। সেই ক্রেডিটে আরো 500 বসবে, সেটা কি, আমি তো বাকি রেখে আসছি। বাকি রেখে আসা মানে কি, দায় না, এই যে দায়, লায়াবিলিটিস, লায়াবিলিটি যদি বাড়লে কি হয়, ক্রেডিট। তাহলে আমি যার কাছে বাকি রেখে আসছি তার সুন্দর ভদ্র একটা নাম হচ্ছে কি, অ্যাকাউন্টস পেয়েবল, মানে প্রদান করতে হবে। আবার ঠিক একইভাবে তোমার স্টুডিওতে আমি ছবি উঠে বললাম টাকাটা দুদিন পরে দেবো, তাহলে আমার কাছে তুমি টাকা পাবা, ওইটার নাম হবে কি, অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি কাউকে বাকি সেবা বা পণ্য দেয়, তাহলে তাকে অ্যাকাউন্ট রিসিভেবল নামে ডাকবে। আর সে যদি কারো কাছ থেকে বাকিতে পণ্য কিনে নিয়ে আসে, তাকে ডাকবে কি, অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এই যে অ্যাকাউন্টস পেয়েবল, এটা কত টাকা, 500 টাকা। আমার কথা কি তুমি বুঝতে পারতেছো? কোথাও না বুঝলে বলো, আমি ক্লিয়ার করে দেবো তোমাকে। তাহলে 2 নাম্বার জার্নালটা গেল। এইভাবে ওই যে ওই 5টা ভাগ থেকে দেখে দেখে তোমার এই জিনিসগুলো দেওয়া শিখতে হবে। তুমি বাসায় চেষ্টা করবা, দেখা গেল একটা অঙ্কে 10টা এন্ট্রি আছে, 10টা এন্ট্রির মধ্যে তুমি 5টা পারছো, 5টা লিখলা, যে 5টা পারো নাই দাগ দিয়ে রাখবা, আমি বুঝে নেব। একটাও পারলা না তাতে সমস্যা নেই, কিন্তু তুমি করে বোঝার চেষ্টা করো, নামতে তো হবে রাস্তায়। 5 তারিখের পরে এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি 25 তারিখ।
যে 25 তারিখে বলছে obtain estimated on the cost of photography equipment from three different manufacturers photography equipment। আচ্ছা, এখানে তো মূলত এটা কোনো লেনদেন কি লেনদেন না সেটা আইডেন্টিফাই করতে হবে। এখানে এসে একটা ন্যারেটিভ কথা বলতেছে কি ওনার যে ফটোগ্রাফিক ইকুইপমেন্ট গুলো আছে তার 3 ধরনের ফটোগ্রাফিক ইকুইপমেন্ট। এই বিবৃতিটা কি কোনো লেনদেনের প্রকাশ? না। হ্যাঁ, কারণটা কি? ওই যে আমি প্রথম দিনেই বলছি তোমাকে লেনদেন গুলো আমরা এন্ট্রি যেটা লেনদেন না তার এন্ট্রি দিব না। তো এখানে এসে বলছে যে এই ফটোগ্রাফি স্টুডেন্টের যে ইকুইপমেন্ট গুলো আছে সেই ইকুইপমেন্ট গুলো 3 ধরনের। এর মাধ্যমে কিন্তু বোঝায় না যে এটা কোনো লেনদেন। যদি আমাদের বলতো যে একটা ফটোগ্রাফি ইকুইপমেন্ট নতুন কিনে নিয়ে আসলো তাহলে সেটা লেনদেন। তাহলে এখানে লেনদেন না হলে আমরা এখানে লিখে দিব নো ট্রানজাকশন। নো ট্রানজাকশন অর্থাৎ তোমার পরীক্ষায় জার্নাল আসলে তার মধ্যে কিন্তু এই ধরনের একটি থাকতে পারে, তখন তোমাকে বুঝতে হবে যেটা লেনদেন না, লিখে দিতে হবে নো নো ট্রানজাকশন। তাহলে নো ট্রানজাকশন মানে এটার কোনো জার্নাল হচ্ছে না। এটা বুঝতে পারাটাও একটা প্রথম অবস্থায় একটা দক্ষতা। এরপরে 27 তারিখ পারচেজ অফ ফটোগ্রাফি ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট। এই যে এখানে এসে বলতেছে একটা ফটোগ্রাফি ইকুইপমেন্ট কিনলাম অন অ্যাকাউন্ট মানে বাকিতে। ব্র্যাকেটে উল্লেখ করে দিয়েছে টু বি পেইড 30 ডেজ। তার মানে যার কাছ থেকে কিনছি তাকে অঙ্গীকার দিয়েছে ভাই 30 দিনের মধ্যে টাকা দিবে। অঙ্গীকার করে আসা। আচ্ছা, তাহলে পারচেজ অফ ফটোগ্রাফি ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট ফর আ টোটাল কস্ট টাকা কত 20,000 ফ্রম ফুজি কালার। আমরা যে ফটোগ্রাফি দোকানগুলোতে দেখি ফুজি ব্র্যান্ডের অনেকগুলো আছে, অনেক প্রোডাক্ট আছে যেগুলো ওরা ব্যবহার করে এবং ভালো, সম্ভবত এটা জাপানি ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডের কথা বলছে, এই ব্র্যান্ডের পণ্য আমরা কি করলাম একটা ইকুইপমেন্ট কিনে নিয়ে আসলাম। কত টাকা দিয়ে? 20,000 টাকা। নগদে না বাকি? বাকি। তাহলে দেখো এই লেনদেনটার ফলে কি হলো, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে নতুন একটা মেশিন আসলো। এই নতুন মেশিন আমাদের মেশিন কি আমাদের সম্পদ আয় হয় না দাম? গুড। তাহলে মেশিন যে সম্পদ, এই ফটোগ্রাফি ইকুইপমেন্টটা যে আসলো, সম্পদ বাড়লে কি হয় জানো? সম্পদ বাড়লে ক্রেডিট। এই যে সবটা মাথায় রাখবা, অ্যাসেট নরমাল ব্যালেন্স কি? সরি, ডেবিট। হ্যাঁ, এই জন্যই নেক্সট দিন যেন সরি বলতে না হয় তার জন্য এটা তোমাকে অবশ্যই 10 থেকে 12 বার লিখতে হবে। ডেবিট বলতে চাইছিলাম। হ্যাঁ, তাহলে এখানে অ্যাসেটটা হচ্ছে কি তোমার ডেবিট, এটা বাড়লে কি হবে? ডেবিট হবে। তাহলে ইকুইপমেন্ট নামে যে সম্পদটা বাড়লো তার জন্য আমাদের জানালে হবে ইকুইপমেন্ট, ফটোগ্রাফি ইকুইপমেন্ট। ফটোগ্রাফি ইকুইপমেন্টস ডেবিট। এখন একে নগদে কিনছি না বাকিতে কিনছি? বাকিতে। বাকিতে হলে কি জানা হয়? অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেবলটা কি আমাদের দায়। তাহলে এই যে দায় লায়াবিলিটিস বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা এখানে লিখব অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। কত হচ্ছে আমাদের বলো তো? 20,000 টাকা। এরপরে দেখো 30 তারিখ এখানে বলছে ইন্টারভিউ 3 পারসন ফ্রম দা পজিশন অফ হায়ার স্টাইলিস্ট। আচ্ছা, স্টাইলিস্ট এটা আমাদের কোনো লেনদেন না। অর্থাৎ আমাদের ফটোগ্রাফি স্টেশনে বা ফটোগ্রাফির জন্য আমরা ক্যামেরাম্যান বা আমরা লোকবল নিয়োগ করব, তার জন্য ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউ নিতে গেলে এটাকে আমাদের লেনদেনের মধ্যে পড়তেছে। যদি এমন হতো যে আমরা ইন্টারভিউতে একজনকে নিয়োগ করছি, নিয়োগ করার পরে বেতন পরিশোধ করছি, বেতন পরিশোধ করাটা লেনদেন, কিন্তু তাকে নিয়োগ করা পর্যন্ত আমাদের কোনো লেনদেন না। তাহলে এটাও লিখবো কি নো ট্রানজাকশন।
তো এটা জাস্ট প্রথম দিন একদম ফার্স্ট বিগিনিং এ আমি তোমাদেরকে একটু এক্সাম্পল হিসেবে দেখালাম। তো তোমার মেইন কাজটা হবে কি, এই যে এই সমীকরণটা মাথায় রেখে আমি যে লিখে দিলাম, এই জিনিসটা মাথায় রাখবে সারাদিন, এবং এই জিনিসটা দেখে দেখে 10 বার লিখবে, এবং তুমি মনে মনে রিভিশন দিবা, বই খাতা বন্ধ করে শুয়ে আসো, মনে মনে রিভিশন দিবা, হিসাব পাস করবে। সম্পত্তিবাচক হিসাব অ্যাসেট, লায়াবিলিটিস, অনার সিকিউরিটি, ইনকাম, এক্সপেন্স, এই পাঁচটা। তো অ্যাসেট নরমাল ব্যালেন্স হলে ডেবিট, বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। লায়াবিলিটিস নরমাল ব্যালেন্স ক্রেডিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এরপরে আছে অনার সিকিউরিটি, নরমাল ব্যালেন্স ক্রেডিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এরপরে আছে আমাদের ইনকাম, ইনকামের নরমাল ব্যালেন্স ক্রেডিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এবং এক্সপেন্স এর নরমাল ব্যালেন্স ডেবিট, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই মনে মনে যখন ফ্লুয়েন্টলি তুমি রিভিশন দিতে পারবে তখন দেখবে জিনিসটা মাথায় আসবে। এটা তুমি 10 বার দেখে দেখে লিখবা, আর তারপরে না দেখে মনে মনে রিভিশন দিবা। এরপরে মন চাইলে একটা জার্নাল বাসায় ট্রাই করো, করলে করবা। হ্যাঁ, আসলে কি এই রকম করেই আসবে? এরকম আর পরীক্ষায় কি আসবে সেই চিন্তা আপাতত না, আগে শেখো, তারপরে দেখবা কি পরীক্ষায় কি আসবে ওটা নিজেই পারবো, ওটা সময় লাগে না। আগে বেসিক জিনিসটা শেখো। এখনই যদি তুমি চিন্তা করো পরীক্ষায় কিভাবে আসবে, কিভাবে অ্যানসার করব, আমি বলছি সেটা দূরে এইভাবেই আসবে না, কোনো অ্যানসার আমরা অঙ্ক করে উত্তর বসাই বা করি ওই ধরনের? সবভাবেই আসবে, ওটা চিন্তা নাই, আগে শেখো। হ্যাঁ, শিখলে পরে তুমি দেখবে যে সব কাভার দিতে পারছো। ঠিক আছে, ওকে। আর চাইলে এখানে তুমি এই ব্যালেন্স গুলো যোগ করে এভাবে ক্লোজ করে দিতে পারো। 50,000 টাকা যদি 52 আর 20 ভাগ ব্যাস, তাহলে এইটুকু কাজ আজকে হলো পুরোটা। আর ওই ফ্রেশ খাতা